ঢাকার গণপরিবহন ঢেলে সাজাতে বড় বাধা মালিক শ্রমিক দ্বন্দ্ব, সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ। এই মালিক এবং এই শ্রমিকরা গত 14 বছর যাবৎ গাড়িগুলি কন্ট্রাক্ট সিস্টেমে চালায়। একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে, আর না হলে পরবর্তী জেনারেশন হয়তো বলবে এই সরকারের সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। রাজধানীর উত্তর সিটিতে 47 মালি নিয়োগেও রক্ষা পাচ্ছে না 1.5 লাখ গাছ। মুখ থুবড়ে উষ্ণতা কমানোর প্রকল্প। যে গাছগুলো লাগাই তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। এটিএম আজহারকে মুক্তি না দিলে 3 কোটি কর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে সরকারকে, লক্ষ্মীপুরে জামায়াতের আমির। রাজশাহীগামী বাসে ডাকাতি ও 2 নারী যাত্রীকে শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইল থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। অনিয়ম আর নৈরাজ্যের বেড়াজালে রাজধানীর গণপরিবহন, যত্রতত্র যাত্রী ওঠানামা, অসুস্থ প্রতিযোগিতায় অতিষ্ঠ নগরবাসী, সাথে মরার উপরে খাড়ার ঘা ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পরিবহন মালিকদের দাবি, মালিক শ্রমিকের দ্বন্দ্বে কার্যকর করা যাচ্ছে না সরকারি উদ্যোগ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সংস্কৃতি বদলে গণপরিবহন ব্যবস্থায় সংস্কার আনতে জোরালো পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। এই শহরে রোজকার যাতায়াতে পরিবহন বলতে ভরসা জরাজীর্ণ লোকাল বাস। নগরীতে চলার পথে যার আরেক নাম ভোগান্তি। নিয়মের তোয়াক্কা না করে ছুটে চলাই এখানে নিয়ম। রাস্তার মোড়ে গাড়ি থামানো নিষেধ সত্ত্বেও বিভিন্ন কোম্পানির বাস যানজট সৃষ্টি করে যাত্রী তোলায় ব্যস্ত। ট্রান্সপোর্টের ব্যাপারে কোনো সুবিধাই সন্তুষ্ট না আমরা এই দেশে। টিকিট সিস্টেম করলে সুবিধা হবে কি? অবশ্যই সুবিধা হবে, অনেকটা ভালো হবে আমাদের। একদমই সন্তুষ্ট না ভাই, যানজট অনেক বেড়ে গেছে ভাই। এইখানে স্টপেজ হয়তো বা 2 মিনিট থাকার কথা, এখানে 10-15 মিনিট ব্যয় করতেছে, তাহলে আমাদের জন্য সমস্যা না। তবে চালকরা বলছেন, নির্দিষ্ট স্ট্যান্ডে যাত্রীরা বাসে ওঠানামা করতে না চাওয়ায় এমন পরিস্থিতি। যাত্রী মানলে আমরাও মানবো, আমরা মানলে যাত্রীও মানবো। রাস্তা তো ক্লিয়ার রাখছি আমি, আরো তো গাড়ি আছে। আমাদের তো একটা স্ট্যান্ড দরকার গাড়ি রাখার মতো, সেটা তো কোনো ভাবই পাইতেছি না। 10 টাকার দাঁড়ায় আছেন সামনে গাড়ি, আমি তো সিরিয়ালে আছি, আমি লাইনে আছি, আমি চলে যাব। বাসের এমন অনিয়মের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় হঠাৎ জুড়ে বসেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গেল বছরের মাঝামাঝির পর দখল নিতে থাকে ঢাকার মূল সড়কের, যা দিন দিন যানজট বাড়িয়ে গতি কমাচ্ছে রাজধানীর। অটোরিকশা মেন রাস্তায় চলার কথা না চলতেছে, যেহেতু যেভাবে পারে ঢুকে যাচ্ছে, প্রতিদিনই ডেলি 2-4টা 10টা লোকের পা ভাঙতেছে, জনগণ দেখছে নীরবে থাকতেছে। যদি এই রিক্সা আর অটোটারে প্রত্যেক চক্করে আসতে পারবে না, মেন রোডে আসতে পারবে না, যদি এটা করা যায় তাহলে অর্ধেক রাস্তা ফ্রেশ হয়ে যায়। এই রুটেই চলেন সব? আমি সব সময় এই রোডেই চলি, এই রোডে আমার গাড়িটা চলে, কিন্তু নির্যাতিত ভাই এই বাংলার জমিনে আসি ভাই, মুখ খুলবো না। জান প্রথমভাবে আমরা তাদেরকে সরিয়ে দিচ্ছি যে এইভাবে থাকলে তো অনেক সমস্যা, তারপরেও যারা শুনতেছে না তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছি। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে 2005 সালে কৌশলগত পরিপত্র তৈরি হয়, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঠামোর মধ্যে আনা যায়নি। সে সময় 125টি রুটে গণপরিবহন চলাচলে রুট পারমিট থাকলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 350-ও বেশি। নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কর্তৃক এ ধরনের নির্দেশনা বিভিন্ন জায়গায় দেয়া থাকলেও সেটি মানা হচ্ছে না, ঘটছে উল্টো ঘটনা। আমরা দেখছি যেখানে নির্দিষ্ট বাস থামার কথা সেখানে না থেমে বাসগুলো থামছে রাস্তার মোড়ে কিংবা মাঝখানে। এভাবে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী এবং চালকদের সচেতন হওয়ার পাশাপাশি নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। সুশৃঙ্খলের বেনিফিশিয়ারি হবে এই ঢাকার যারা জনগণ আছে, কিন্তু বিশৃঙ্খলের বেনিফিশিয়ারি কিন্তু এই পরিবহনের মালিক। পরিবহন নেতাদের স্বীকারোক্তি, মালিক শ্রমিক বিরোধিতায় আলোর মুখ দেখছে না সরকারের উদ্যোগ। এই পরিবহন সেক্টরকে শৃঙ্খলা আনয়নের জন্য যা যা করণীয় দরকার আমরা সহযোগিতা করব, কথা দিয়েছি। কারণ আমরাও চাই এই সেক্টরে শৃঙ্খলা ফিরে আসুক। এই গাড়িগুলি কাউন্টার সিস্টেমে চলতে হবে এবং পজ মেশিনে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। পরিবহন বিশেষজ্ঞদের দাবি, গণপরিবহন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে প্রকৌশল ও কারিগরি জ্ঞানকে গুরুত্ব দেয়া সহ সমস্যার মূলে হাত দিতে হবে। গণপরিবহনটাকে সুশৃঙ্খল করলে কাজ হিসাবে দৃশ্যমান দেখাতে পারবে। ঢাকা শহরের যানজটটা দূর হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকবে এবং এটার সাথে সংশ্লিষ্ট যেহেতু আম জনতা, তারা কিন্তু লাইক করবে। এই সুযোগটা আমার মনে হয় একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে। ঢাকার বাস কবে নির্ধারিত রুট ধরে চলাচল করবে, আর কবেই বা ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ আনা যাবে, এমন প্রশ্ন যখন নগরবাসীর মনে, তখন সরকারি সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কি ভাবছে? আমরা চেষ্টা করছি এবং সেটার ফলাফল আসবে, কিন্তু তাই বলে এই যে মানে দৃশ্যমান উন্নতি আমরা এই মুহূর্তেই পাচ্ছি না। 2 সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট, তারা আসলে নীতিমালা, খসড়া নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে এবং একটা বুয়েটকে দিয়ে একটা স্পেসিফিকেশনে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গণপরিবহন ব্যবস্থাপনায় সমস্যা সমাধানে দীর্ঘসূত্রতা কাটিয়ে ধীরে ধীরে বাস মালিক পক্ষকে নিয়মের আওতায় আনার উদ্যোগ দেখার অপেক্ষায় নগরবাসী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। উত্তাপ কমাতে চলতি অর্থবছরে রাজধানী জুড়ে 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যার পরিচর্যার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল 47 জন মালিও। কিন্তু 7 মাস না পেরোতেই ঢাকার রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব গাছ। এ অবস্থায় সিটি কর্পোরেশন আবারও নতুন করে গাছ লাগানোর উদ্যোগের কথা বলছে। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। পরিচর্যার অভাবে ফুলকুড়ি ঝরে পড়েছে আগেই। এখন প্রতিদিন ট্রাকের ধাক্কায় গাছগুলোর মাথা ভাঙতে ভাঙতে শুধু মৃত্যুর অপেক্ষা। ইতোমধ্যে তেজগাঁওয়ের আনিসুল হক সড়কে লাগানো প্রায় লাখখানেক গাছের সংখ্যা নেমে এসেছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায়। উত্তাপ কমাতে 2024-25 অর্থ বছরে রাজধানী জুড়ে 2 লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 1,35,000 গাছ লাগানো হয়েছে, যার মধ্যে 2024 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত লাগানো হয়েছে 90,000 গাছ, আর বাকি 45,000 গাছ লাগানো হয়েছে চলতি বছর। এসব গাছের পরিচর্যার জন্য 47 জন মালিও নিয়োগ দেয় ডিএনসিসি, যদিও তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না নগরবাসীর। ফলে একরকম অযত্ন আর অবহেলায় হারিয়ে গেছে বেশিরভাগ গাছ। দিন দিন আমাদের টেম্পারেচার বাড়ছে, তো সেই ক্ষেত্রে মানে গাছ লাগানোটা অনেক বড় একটা ভূমিকা রাখে। বিভিন্ন মিডিয়াকে নিয়ে এসে গাছ লাগানো হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে, বাট নেক্সট যে পরিকল্পনা, এই দুটোগুলোকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা মনে হয় না সিটি কর্পোরেশনের কখনো ছিল বা কখনো আছে। তারা গাছ লাগায় চলে যায়, শেষ, তাদের কাজ শেষ। বাট দে শুড কাম ব্যাক অ্যান্ড সি হোয়াটস গোয়িং অন। প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের সচেতন হওয়া উচিত, গাছের পরিচর্যা করা উচিত। যারা এটার দায়িত্বে আছে তাদেরই উচিত যথাযথ পদক্ষেপগুলো নেওয়া। এমন অবস্থায় সিটি কর্পোরেশন বলছে, পরিকল্পনায় খানিকটা বদল এনে সড়ক বিভাজক এবং খালের পাড়ে সংস্থাটি এবছর আগের 2 লাখ সহ মোট 2.5 লাখ গাছ লাগাবে। আমাদের যে শহরের মধ্যে মিডিয়ানগুলোতে গাছ লাগানো এবং বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা আমাদের যে 21টি খাল এখন আমরা সংস্কার করতে যাচ্ছি, সেই খালের 2 পারে আমাদের এই গাছগুলো পরবর্তী যে অংশটা বাকি আছে সেটা লাগাবো। একই সঙ্গে এ পর্যন্ত লাগানো গাছের 80% টিকে আছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমি যতদূর জানি যে আমাদের 20% গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু 80% গাছ টিকেছে। যদিও সরেজমিনে এসব গাছের অস্তিত্ব মেলেনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পরিচর্যা না করে দায়সারা প্রকল্প বাস্তবায়ন করে জনগণের অর্থের অপচয় করছে সিটি কর্পোরেশন। যেন তেনভাবে যে কোনো জায়গায় যখন গাছ লাগানো হয়, এই গাছগুলো পরবর্তীতে টিকে না। আরেকটা বিষয় হচ্ছে যে প্রকল্প নির্ভরে যে গাছগুলো লাগায়, তারা সংখ্যার দিকে যতটা মানে যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। ঢাকা শহরে এভাবে চলতে থাকলে অর্থের অপচয় তো
চলছে, জনগণের অর্থ অপচয় চলছে, এটা চলবে, কিন্তু আমরা বেনিফিটটা পাবো না। রাজধানীর তাপমাত্রা কমাতে ডিএনসিসি এলাকার মিরপুর, মহাখালী, বনানী, গুলশান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ লাগানো হয়, কিন্তু 7 মাস না পেরোতেই ঢাকার রাস্তা থেকে হারিয়ে গিয়েছে সেসব গাছ। এমন অবস্থায় নগরের জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতি রক্ষায় সিটি কর্পোরেশনকে সুষ্ঠু নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ল বেশ কিছু বসতঘর। শুক্রবার গভীর রাতে এই আগুনে পৌনে 1 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ের তালতলায় একটি সমিলে লাগা আগুনে পড়ে যায় আশপাশের অন্তত 20টি দোকান। উভয় ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্তের পরে তথ্য দেওয়ার কথা বলছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মাঝার ইমন। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে আগুন লাগে রাজধানীর খিলগাঁয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি সমিলে। কেমিক্যাল ড্রাম, সমিলের কাঠ, গ্যারেজের সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। মুহূর্তেই ছড়িয়ে যাওয়া আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত 20টি দোকান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও যুক্ত হয় 7টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাসেবল যেসব আইটেম রয়ে গিয়েছে এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে, যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছি, কিন্তু আমাদের এই ড্যাম্পিং ডাউনে অনেক সময় লাগবে। অনেকগুলো সোর্স হতে পারে, অক্সিজেন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এই দৃশ্য রাজধানীর বনানীর কড়াইল বস্তির। শুক্রবার রাত 1:15টার দিকে লাগা আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পরে আরও 3টি ইউনিট যুক্ত হলে 1.5 ঘন্টার চেষ্টায় রাত 1:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির বাসিন্দারা বলছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। আমাদের পাওয়াটা কেটে গেছে অনেক, আমরা ব্যথা পাইছি, আমরা অনেক মানুষ পড়ে গেছে, আহত হয়েছি, আমরা হাতে পায়ে ব্যথা পাইছি, অনেক হাত পাও কেটে গেছে এটুকু। আর আগুন নিয়ন্ত্রণ আসছে। আমরা যতটুকু ঘর সর বাংলার কাজ ভাঙছি, তখন ফায়ার সার্ভিস গাছ যখন আসছে তখন আমরা সাথে সাথে এরা হেল্প করছি। বস্তির অনেকেই আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় দ্রুততম সময়ে আগুন নেভানো গেছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, তদন্তের পরই জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। আগে থেকেই এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। তো ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। মাঝার ইমন, এখন, ঢাকা। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের 3 কোটি নেতাকর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর গণজামায়াতের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের 6 মাস আগে তাড়ানো হলেও এটিএম আজহারুল ইসলাম এখনও ফ্যাসিবাদের বোঝা বয়ে যাচ্ছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বেচ্ছায় 25 তারিখ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেবেন তিনি। যেদিন আজহারুল ইসলাম মুক্ত হবেন তিনি তার পরদিন কারাগার থেকে বের হবেন। এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকেই শহরের আদর্শ সামাদ সরকারি স্কুল মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর মির্জাপুর অংশে বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইল থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে সাভার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার 3 দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়। ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এই মামলা করেন। মামলায় বিবরণীতে জানা যায়, 17 তারিখ রাত 11টার দিকে ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে
ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস নামের বাসটি। পথিমধ্যে রাত 12:30টার দিকে ডাকাত দল বাসটিতে যাত্রীবেশে উঠে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর ও ডাকাতি করে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে ডাকাতরা। এক পর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে গেলে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায়। পরে যাত্রীদের চাপে রাজশাহী যাওয়ার পথে কৌশলে বাসটি আটকে চালক, সহযোগী ও সুপারভাইজারকে পুলিশে দেওয়া হয়। সহায়তা চাওয়া হয় নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের। পরে পুলিশ 54 ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হয়ে যায় সবাই। একই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে নাটোর বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। টাঙ্গাইলে ইউনিক রোড রয়্যালস নামে চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির 4 দিন পর 3 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে ঢাকার সাভার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে যত্রতত্র বাস থামানো, টিকিট ছাড়া যাত্রী নেওয়া, এসব কর্মকাণ্ডের নজরদারি কেমন দেখছেন? চলন্ত বাসে এরকম একটা ঘটনার পরে যাত্রীদের স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস কমে যায়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কী ধরনের ভূমিকা রাখছেন? জি সাফিন, আমি আছি টাঙ্গাইল শহরে। আমার পাশেই টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড। আমরা লক্ষ্য করেছি এই বাসে ডাকাতির পর থেকে এবং বাসের যাত্রী ও ওঠানামার ক্ষেত্রে পুলিশ তৎপর রয়েছে। তারা বাস চালক এবং বাস সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছে যে বাস ছাড়ার আগে যারা বাসে যাত্রী হিসাবে বসে থাকেন তাদের ছবি তুলে রাখার জন্য এভাবে তারা জোরদার করেছে। আর এদিকে এই যে টাঙ্গাইলের যে একটা বাসের ডাকাতির ঘটনা ঘটেছে, নাটোরের বাস, সেই ঘটনায় কিন্তু 3 যুবককে গ্রেপ্তার করেছে। 3 জনের মধ্যে একজনের বাসা মানিকগঞ্জ, একজন শরীয়তপুর ও একজন ঢাকায় রয়েছেন। তো পুলিশ বলছে যে এই চক্রের সাথে আরো বেশ কয়েকজন জড়িত, তাদের গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন যে এই 3 জনকে 5 দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তো আদালত থেকে কতদিন রিমান্ড মঞ্জুর করে সেটি কিছুক্ষণ পর আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আর এদিকে কিন্তু গত বছর অর্থাৎ 2024 সালের 3 এপ্রিল কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আরেকটি বাসের ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই সময় নৌবাহিনীর এক সদস্য কিন্তু ছুরিকাঘাত হয়েছিল। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের বিভিন্ন ইউনিট মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ এলাকাতে তারা টহল জোরদার করেছিল এবং সেই সময় অনেকটাই এই অপরাধ কর্মকাণ্ড কমে গিয়েছিল। কিন্তু কিছুদিন পর যাওয়ার পরে কিন্তু আবার এই একই ডাকাতির ঘটনা ঘটেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর ও কালিয়াকুর অংশে। পুলিশ বলছে যে তারা এই ডাকাতি রোধ ও মহাসড়কে যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড দূর করার জন্য তারা সবসময় তৎপর রয়েছেন। আর এছাড়াও যারা এই ডাকাতি কাজে জড়িত তারা খুঁজে বের করার চেষ্টা করছে। আমাদের সাথে কথা হয়েছে যে এই বাসে যে ডাকাতির ঘটনায় যিনি মামলা করেছেন তিনি দাবি করেছেন যে প্রথমে তিনি নাটোর এবং মির্জাপুর থানায় মামলা করতে গেলে তো কিন্তু পুলিশ প্রথমে মামলা নেয়নি, এটা নিয়ে তালবাহানা শুরু করে। তিনি জানিয়েছেন যে গত সোমবার রাত 11টার দিকে বাসটি ছেড়ে আসে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে, পরে টাঙ্গাইলে ডাকাতির কবলে পড়ে। তো এই ছিল সাপিন টাঙ্গাইলে বাস ডাকাতির ঘটনার সবশেষ তথ্য। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সবশেষ সহকর্মী কাউসার আহমেদ। এদিকে ঝিনাইদহ শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল ও গুলির খোসা পাওয়া গেছে। পুলিশ জানায় গেল রাত 10টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় 3 থেকে 4টি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ 3 জনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার হয় 2টি মোটরসাইকেল ও গুলির খোসা। নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দা হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শেরপুরে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। হুমকিতে সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, ফসলি জমি। স্থানীয় প্রশাসন বলছে বারবার অভিযানেও বালু খেকোদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন।
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর থেকে নেত্রকোনা, সিলেট ও ময়মনসিংহের হালুয়াঘাট যেতে পাড়ি দিতে হয় ভোগাই নদী। যাতায়াত সহজ করতে 2011 সালে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চারালি সেতু। গত কয়েক বছর ধরে সেতু এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। 5 আগস্টের পর যা আরও বেড়েছে। এতে পিলারের নিচে তৈরি হয়েছে গর্ত, পেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এ অবস্থায় ধসে পড়ার শঙ্কায় রয়েছে সেতুটি। প্রশাসনের আড়ালে শ্রীবর্দী সোমেশ্বরী নদী থেকেও তোলা হচ্ছে বালু। উপজেলার মেঘাদল, হারিয়াকোনা ও কর্ণজোড়ায় প্রতি রাতে বিক্রি হচ্ছে শত শত ট্রাক বালু। একই অবস্থা ঝিনাইগাতির মহারশী নদীরও। এতে নদী যেমন তার গতিপথ বদলাচ্ছে, তেমনি ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী জনপদ। বালুঘাটটা মানুষের বাড়ি ঘর এটা সব মনোরঞ্জন উচ্ছেদ হয়ে গেছে। এমন ভাবে ক্ষতি করছে, একটা পিলারের গড়িত কোনো আপনি পাবেন না, মাটি পাবেন না। প্রশাসন আসে, আসার পরে অভিযান হয়, অভিযান হওয়ার পরে আবার পুনরায় আবার বালু তোলা শুরু হয়ে যায়। প্রতি রাতেই প্রচুর মোটামুটি 2 থেকে 300-400 ট্রাক প্রতি রাতে আর কি বালু বের হইতেছে। দৈসা পড়া যায় তাহলে ব্রিজ তো আর থাকবো না। ব্রিজ না থাকলে আমরা নাকুগাঁও ডিপোতে যাতায়াত করতে পারবো না, জেলাতে যাতায়াত করতে পারবো না, বা দূর দূরান্ত থেকে লুকে যায় বর্ডার রোডে। অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে সংকট নিরসনে সকলের সহায়তা চান তারা। প্রায় আমরা এখানে বিভিন্ন অবৈধ যেসব ম্যাটেরিয়াল সেগুলো ধ্বংস করছি, বাজেয়াপ্ত করছি এবং জেল জরিমানা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। অবৈধভাবে বালু তোলায় গত 10 মাসে ভ্রাম্যমাণ আদালত 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। জরিমানা করা হয় প্রায় 28 লাখ টাকা। ধ্বংস করা হয়েছে ড্রেজার মেশিন ও পাইপ। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। জাহিদুল খান, সৌরভ, এখন শেরপুর। চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে বিপাকে কৃষক। সেচ নির্ভর চলতি মৌসুমে ধান চাষে এই সংকট আরও তীব্র। এমন পরিস্থিতিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বেশি পানি ব্যবহার হয় এমন ফসল চাষাবাদ কমানোর পরামর্শ দিচ্ছেন। এমন উদ্যোগে ধান উৎপাদন কমার শঙ্কা স্থানীয়দের। কৃষি বিভাগ বলছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি ব্যবহার নিশ্চিতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সোহান মাহমুদের তথ্য, ছবিতে প্রতিবেদন। বড় মৌসুম ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে পড়েছে ধানের চারা রোপণের ধুম। সরিষা, গম ঘরে তুলে জমি প্রস্তুতে ব্যস্ত চাষিরা। তবে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে এবার বরেন্দ্র অঞ্চলে কমেছে বোরো আবাদের পরিমাণ। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অতিরিক্ত পানির ব্যবহার হয় এমন ফসল চাষে নিরুৎসাহিত করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তাই জেলা সদর, নাচল ও গোমস্তা পুর উপজেলায় ধানের পাশাপাশি আবাদ করা হচ্ছে মসুর, ভুট্টা, পেঁয়াজ সহ নানা জাতের ফসল। তবে ধান চাষ কমানোয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কৃষকরা। পানি কমার জন্য ধরলেন যে ধানটা কম করতে দিয়েছে, গমটা বেশি জমিতে। 5 বিঘা করে ধান চাষ করলে আমাদের ব্যবসাটা ভালো হয়, লাভটা হয়। এখন ধরলেন 3 বিঘা ভূমিটা আমার ফাঁকায় থেকে যাবে, এই ধরলেন আমাদের কৃষকের ক্ষতি। পদ্মা থেকে যদি পানি এনে দেয় সংগ্রহ বিএমডি কিংবা সরকার, তাহলে আমাদের ধান চাষ হবে না, ধান চাষ হবে না। সেচের ডিপ অপারেটর জানান, এলাকা ভেদে কয়েক বছরে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে 150% পর্যন্ত। আর বিএমডিএ কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আমরা এখন সচেতন না হয় দেখা যাবে একসময় কিছু পানি টানি কিছুই পাওয়া যাবে না। এই জন্য আমরা আগে 70-80 বিঘা করে ধান চাষ করতাম এই খরা মৌসুমে। আমরা এখন একবারেই সীমিত 20-30 বিঘা আমরা এই নির্দেশনা দিয়েছি। আমরা এই নির্দেশনা আমরা পালন করছি। মাটির নিচে যে অ্যাকুইফার আছে, সেই অ্যাকুইফারে সন্তোষজনক পানি পাওয়া যাচ্ছে না, যার ফলে টিউবওয়েলের ডিসচার্জগুলো অনেক কমে গিয়েছে। ফলে এইসব এলাকায় একটা বিরূপ প্রভাব যেন সৃষ্টি না হয়, সেই জন্যই বরেন্দ্র কর্তৃপক্ষ আগে থেকেই কৃষকদেরকে সজাগ সচেতন করতেছে। কৃষি বিভাগ বলছে, পানির ব্যবহার কমাতে তেল, ডাল জাতীয় ফসল চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। বড় সিজনে আমরা যে ধান করি সেটিতে 21টা থেকে 23টা সেচ লাগে আমাদের, কিন্তু আমরা যদি গম, ডাল জাতীয় বা ভুট্টা বা সবজিতে যাই, তাহলে সেখানে 2 থেকে 3টা সেচ হলেই চলে। সেক্ষেত্রে আমাদের যে নিচের থেকে যে ভূগর্ভস্থ যে পানি উত্তোলন সেটা কমে যায়। গত বছর জেলায় ধান চাষ হয়েছিল 52,200 হেক্টর জমিতে, আর চলতি বছরে রোপণ করা হয়েছে 40,175 হেক্টর জমিতে। এখন চাঁপাইনবাবগঞ্জ। অমর একুশে বইমেলার 22তম দিন আজ। সরকারের ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমে উঠেছে শিশু প্রহর। সকাল 11টায় খুলে দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহরিন অ্যানি, যুক্ত হব তার সাথে।
শিশু প্রহরে কি আয়োজন চলছে আজ? শাফিন, যেটা আপনি বলছিলেন যে সকাল 11টায় গেট খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু যেহেতু আজকে সরকারি ছুটি, তো সেই জায়গা থেকে সকাল থেকে অভিভাবক এবং শিশুরা এই বইমেলার যে গেট আছে সেখানে অপেক্ষা করছিল। এবং আপনাকে আমি আমার পেছনে দেখাই, এই গেট খোলার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে যে অভিভাবক এবং শিশুদের যে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই শিশু চত্বর প্রাঙ্গণ। এবং এবার কিন্তু যেটি দেখতে পাচ্ছি এবং অভিভাবক এবং শিশুরা বলছেন যে এবার শিশুদের মধ্যে যে সিসিমপুরের যে আগ্রহ সেটি বেশ অনেকটাই গত বছরের মতো ছিল, তবে এবছর সিসিমপুরের আয়োজন না থাকা অনেকটাই হতাশ শিশুরা এবং অভিভাবকরা। তারা বলছেন যে শিশুদের যারা দূরে থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা মূলত সিসিমপুর দেখতেই বইমেলায় এসে থাকলেও তারা কিন্তু এটি না পেয়ে অনেকটাই হতাশ। এবং এইবার কিন্তু শিশু প্রহরে যে সিসিমপুরের আয়োজন না থাকলেও এখানে একটি আয়োজন করা হয়েছে যেখানে আসলে শিশুদের গল্পের আসর, পাশাপাশি ম্যাজিক, গানের আয়োজন করা হয়েছে যেখানে শিশুরা অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু এখানে শিশুদেরকে আসলে এক ধরনের আনন্দ দিতেই তাদের এই আয়োজনের কথা বলেছে। এবং যারা আসলে স্টল মালিকরা আছেন তাদের কাছে এবারের বইমেলা আসলে কেমন জমে উঠেছে জানতে চাওয়ার পরে তারা জানিয়েছে যে এবারের বইমেলা প্রতি বছরের মতো যেরকম থাকে সেরকমই, তবে সিসিমপুর না থাকার কারণে এবার এই শিশু চত্বরে আসলে শিশুদের যে বইয়ের যে বেচা কিনা আসলে সেটির একটু কিছুটা হলেও ভাটা পড়েছে বলে জানিয়েছে স্টল মালিকরা। এবং যারা শিশুরা এখানে আসছেন তাদের মধ্যেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বইয়ের আগ্রহটাও কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। শুধু আসলে যদি বলি যে খুদে পাঠক নয়, এখানে কিন্তু খুদে লেখকদেরও বই প্রকাশ পেয়েছে এবার এই বইমেলায়। অনেকের সাথে দেখা হচ্ছে, তারা আসলে অনেকেই দেখা গিয়েছে যে বাবার কাছ থেকে আসলে আগ্রহ পেয়ে তারা এবারে এই শিশু মেলায় তাদের বই প্রকাশ করেছে এবং তারা বেশ উচ্ছ্বসিত। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিশুদের যে আয়োজন সেটি কিন্তু চলছে। এবং আপনি জানেন যে শিশু প্রহর প্রতি সরকারি ছুটিতে কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে, তো এবছরও কিন্তু এর ব্যতিক্রম নয়। শাফিন, রোজা শুরুর আগেই ঈদের বেচা কেনায় জমজমাট চট্টগ্রামের পাইকারি টেরি বাজার। বন্দরনগরীর বাসিন্দা ছাড়াও এখানকার 110টি ছোট বড় মার্কেটে প্রতিদিন ছুটে আসছে সারা দেশের ক্রেতারা। এবার ভারতীয় পোশাকের বদলে পাকিস্তানি পোশাকের সরবরাহ চাহিদা বেড়েছে। ঈদ ঘিরে 1,500 কোটি টাকার পোশাক বেচা কেনার আশা করছেন বিক্রেতারা। কাজী মাহফুজের প্রতিবেদনে জানবো বিস্তারিত। নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের পোশাকের জন্য ক্রেতারা প্রথমেই ছুটে আসেন শত বছরের পুরনো টেরি বাজারে। আমদানি করা কাপড়ের পাইকারি বাজার হওয়ায় এখানে বেচা বিক্রি শুরু হয় রমজানের 1 মাস আগে থেকেই। স্থানীয়রা ছাড়াও সারা দেশের খুচরা বিক্রেতারা এখান থেকে পোশাক নিয়ে যাচ্ছেন। মিলছে কাতান, লিনেন, জামদানি, সুতি, শিফন ও প্রিন্ট সহ দেশি বিদেশি সব ধরনের কাপড়। আগে ভাগে নিলে টেলারও নিবে ভালো মতো, আর একটু সুলভ মূল্যে পাবো। দেখে শুনে আমাদের কমফর্ট অনুযায়ী আমরা আমাদের জিনিসগুলো নিতে পারি। টেরিবাজারে দোকানের সংখ্যা প্রায় 3000। গেল 1 দশকে টেরিবাজারে ব্যবসার ধরনে এসেছে পরিবর্তন। গড়ে উঠেছে অর্ধশত বড় ওয়ান স্টপ দোকান, যেখানে একই ছাদের নিচে মিলছে সব ধরনের পোশাক, অলংকার, কসমেটিক্স, জুতাসহ নানা পণ্য। এখন এবছর তো ইন্ডিয়ান ত্রিবিধ নাই বললেই চলে। পাকিস্তানি মূলত 30% পাকিস্তানি, 70% লোকাল। সবাই একটু আরামদায়ক কাপড় খুঁজতেছে, সেজন্য পাকিস্তানি এবং দেশিটা। হালামলের ফ্যাশনের জন্য বিখ্যাত এই বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পাকিস্তান, ভারত, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে পোশাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা। বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস যখন ব্যবসা হবে সে বড় বিক্রেতার কত করে হলো ভালো ব্যবসা করার জন্য এবং কোয়ালিটি মাল আনার জন্য ব্যবসায়ীরা প্রতি বছর নেই, এবারও সেরকম প্রস্তুতি গ্রহণ করেছে। পছন্দের পোশাক কেনার পর ক্রেতারা ছুটে যান টেইলার্সে। তাই এই বাজার ঘিরে গড়ে উঠেছে কয়েকশো টেইলার্সের দোকানও। গত 1 মাস থেকে ঈদের কাজ করতেছি, কম বেশ করে মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না। অন্য সব বছরের চাইতে আশা রাখি ভালো হবে। এই বাজারে উৎসব আর সামাজিক অনুষ্ঠান মিলে সারা বছর বেচাকেনা হয় প্রায় 5000 কোটি টাকার পোশাক। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এবারে দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে 602 ফিলিস্তিনি কারাবন্দীকে।
যুদ্ধবিরতির পর ষষ্ঠ দফায় বন্দি বিনিময় করছে দুপক্ষ। এর আগে বৃহস্পতিবার পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ হস্তান্তরের অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে, যার মূল্য পরিশোধ করতে হবে বলে হুমকি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শুক্রবার নির্ধারিত জিম্মির মরদেহ হস্তান্তরের পর অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করে হামাস। এদিকে গাজা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে শুক্রবার সৌদি আরবে বৈঠক করছে 7টি আরব ও উপসাগরীয় দেশ। বৈঠক শেষে সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, ফিলিস্তিনের সমর্থন ও উপত্যকা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর পরামর্শ প্রদান করছে। হাতে কার্ড না থাকার পরেও খেলে যাচ্ছেন জেলেনস্কি, আর এতে প্রাণ যাচ্ছে নিরীহ নাগরিকদের। তাই সংঘাত নিরসনে ইউক্রেন ও রাশিয়া প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদের চুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধের হুমকি দেওয়া হয়েছে ইউক্রেনকে। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। আর মাত্র একদিন পরেই চতুর্থ বর্ষে পদার্পণ করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা দীর্ঘায়িত হওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। সমঝোতায় রাজি হতে চাপ প্রয়োগ করা হচ্ছে জেলেনস্কি সরকারের ওপর, যদিও কিয়েভকে ছাড়াই আলোচনায় বসেছে মস্কো ও ওয়াশিংটন। রয়েছে মার্কিন সহায়তা বন্ধের প্রচ্ছন্ন হুমকি। তবে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা সরে দাঁড়াক, লড়াই অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইউক্রেনীয় সেনারা। Це не має сенсу, тому що дуже багато вклав, дуже багато вложено в цю війну, дуже багато життів. В 22-му і в 14-му в нас тоді не запитували, скільки ми зможемо, хоча ми цієї допомоги не мали. Скільки вони нам допомагали, тут раз отак, ось така ситуація, і все вже звинувачують. Це не дуже правильно з боку таких держав, як Америка та তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, হাতে কার্ড না থাকা সত্ত্বেও খেলে যাচ্ছেন জেলেনস্কি। এতে প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলেও বিপরীতটা মিলেছে ইউক্রেনের কাছ থেকে। Bad for Russia, and it's bad for Ukraine, and it's bad for us on a humanitarian basis. I've had very good talks with Putin, and I've had not such good talks with Ukraine. They don't have any cards, but they play it tough. But we're not going to let this continue. This war is terrible. It would have never happened if I were president. সংঘাত নিরসনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদ চুক্তি করার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। মার্কিন ম্যাগাজিন ফরচুনের তথ্যমতে, ইউক্রেনীয় ভূখণ্ডে টাইটেনিয়াম, লিথিয়াম ও ইউরেনিয়াম সহ 109টি খনিজ সম্পদ রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য $11.5 ট্রিলিয়ন। নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের বিনিময়ে এর 50% মালিকানা চেয়েছে যুক্তরাষ্ট্র। I think that President Putin and President Zelensky are going to have to get together, because you know what? We want to stop killing millions of people. I think we're pretty close, yeah. I think they want it, and they feel good about it, and it's significant, it's a big deal. এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, খনিজ সম্পদ চুক্তির খসড়া যৌথভাবে প্রস্তুত করেছে কিয়েভ ও ওয়াশিংটন। України і США працюють над проектом угоди між нашими урядами. Це угода, яка може додати нашим відносинам, і головне, деталі зробити так, щоб це могло. বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে জেলেনস্কি সরকারকে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধের হুমকিও দেয়া হয়েছে। যুদ্ধকবলিত ইউক্রেন ও তার সামরিক বাহিনীর জন্য একমাত্র ইন্টারনেট সরবরাহ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হব সেখানে। এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। মাহবুব ভাই এখানে আছেন, আমরা তো সেদিন শ্রেণী শত্রু খতম করার স্লোগানও দিয়েছি মাহবুব ভাইয়ের সঙ্গে। ঠিক কিনা বলেন নান্দু ভাই? তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল না, খতম করার ব্যাপারটা সঠিক ছিল না, এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির যে চিন্তা ভাবনার পরিবর্তন সব মিলে যে একসাথে
কাজ শুরু করেছিলাম। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খসরু সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই এই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে একটা বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহর প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে, চূড়ান্ত হবে, যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি। আমাদের তখন অনেক বয়স হয়েছে, এখন এখানে সব নবীনেরা আছেন, তরুণেরা আছেন, তারা দেশকে নতুন করে চিন্তা করছেন। সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয়, এই কথাটা মনে রাখা সকলের দরকার, যে মাহবুবুল্লাহ যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান, সেই অবদানগুলোকে যেন আমরা কখনোই ভুলে না যাই। শেষ করবো এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজাতে বড় বাধা মালিক শ্রমিক দ্বন্দ্ব, সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ। এই মালিক এবং এই শ্রমিকরা গত 14 বছর যাবৎ গাড়িগুলি কন্ট্রাক্ট সিস্টেমে চালায়। একটা ডাই হার্ড সিচুয়েশনের মতো ব্যবহার করে এটা করতে হবে, আর না হলে পরবর্তী জেনারেশন হয়তো বলবে এই সরকারের সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। রাজধানীর উত্তর সিটিতে 47 মালি নিয়োগেও রক্ষা পাচ্ছে না 1.5 লাখ গাছ, মুখ থুবড়ে উষ্ণতা কমানোর প্রকল্প। যে গাছগুলো লাগাই তারা সংখ্যার দিকে যতটা যত্নশীল থাকে, সেটাকে কিভাবে সাস্টেইন করা যায় তার দিকে ততটা যত্নশীল থাকে না। এটিএম আজহারকে মুক্তি না দিলে 3 কোটি কর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে সরকারকে, লক্ষ্মীপুরে জামায়াতের আমির। টাঙ্গাইলের রাজশাহীগামী বাসে ডাকাতি ও যাত্রীকে শ্লীলতাহানির মামলায় সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।